আজকে 8 মাস ধরে আলোচনা হয়েছে, সেখান থেকে এসে আবার এই সমস্ত তালবাহানার কথা রাত্রায় বলার তো দরকার নেই। এনসিপির আক্তার আজকে বলেছেন মিটিং এ যে তারা সাংবিধানিক আইনে কিংবা সাংবিধানিক এখতিয়ার বলে তারা জুলাই সনদকে ঘোষণা করতে চায়। তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি তারা সেটি করতে পারবে? আমি জানি না, এরা তো একদিন এক কথা বলে। যেগুলো আজকে 8 মাস ধরে আলোচনা হয়েছে সেখান থেকে এসে আবার এই সমস্ত তালবাহানার কথা রাত্রায় বলার তো দরকার নেই। তারা কি চায় সেখানে বলুক, সেখানে সমাধান হোক। যে এই ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত একদিন এক কথা বলা, এগুলোর মধ্যে মানুষ আস্থা হারিয়ে ফেলছে এবং মানুষ বুঝে নিচ্ছে যে এনসিপি বোধহয় নির্বাচনকে এত ভয় পাচ্ছে, প্রতীক নিয়ে একটা ভীতিকর সৃষ্টি করে দিয়েছে যে প্রতীক এটা না দিলে তারা নেবেই না। মানে সবগুলো এমন এমন রাজনৈতিক মানে এমন সব আচরণ করছে যেটা রাজনীতির সঙ্গে বহির্ভূত, কিংবা তাদেরকে বলা যেতে পারে, এটা কি বলবো আমি, একটু শিশু সুলভ আচরণ করছে। তো এগুলো কিন্তু রাজনীতিতে এগুলো বেশি দিন চলে না। এখন ইলেকশন যদি হয়ে যায়, ভেরি ফ্র্যাঙ্কলি এনসিপি বলেন আর বাকি যারা বলেন, এদের তো ঝাড়ি কমে যাবে। হ্যাঁ, তাই না? এখন যেভাবে ওনারা মানে সরকারি দলের মতো অ্যাক্ট করছেন, ওরে ধমক দিচ্ছেন, টকশোতে এসে ধমকান পাবলিক রে, হ্যাঁ, এবং ওর বিরুদ্ধে কথা বলেন, সেগুলো তো ওরা জানে এবং ওনারা নিজেরাই বলছেন যে সেফ এক্সিট নিতে হবে অন্যদেরকে। ওনাদের সেফ এক্সিট নিয়েও তো তখন সমস্যা দেখা দেবে। সো এনসিপি এখন যে সমস্ত আচরণ করছে, এটা যদি গণবিরোধী হয় তাহলে মানুষ ক্ষিপ্ত হবে এবং মানুষ চায় যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে তার অ্যাক্ট করবে, তারা তার মতো করবে। অন্য সব রাজনৈতিক দল যেভাবে যেই সত্ত্বে রাজি হচ্ছে তারাও সেটা করবে, কিন্তু তারা যদি একদিন এক বাহানা করে সেটা তো মানুষ সহজে নেবে না। এমনিতেই চাঁদাবাজির জন্য তাদের বিরুদ্ধে যা বদনাম, এমনিতেই যেগুলো যে কি বলে তদবির বাণিজ্যের জন্য তারা যে বদনাম অর্জন করেছে, সেগুলোকে তো সহজে অ্যাভয়েড করতে পারবে না তারা, তাই না? এবং তাদের ডক্টর ইউনূসের আজকে 14 মাসের শাসনে যত বদনাম, তার সিংহভাগ তো তাদের কাঁধে যাবে, কিংবা তাদের কারণে ডক্টর ইউনূসের বদনাম, এটা তো একেবারে কেউ অস্বীকার করতে পারবে না। তাদের কার্যক্রমের জন্য ডক্টর ইউনূসের বদনাম হয়েছে, তার সরকারের বদনাম হচ্ছে, এবং একই ধরনের ডক্টর ইউনূসের ব্যর্থতাও, যেহেতু সরকারি দল হিসাবে তারা এখন ট্যাগ পেয়ে গেছে, তাদের রাজনীতিও নির্ভর করছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎও অনুজ্জ্বল হয়ে যায় ডক্টর ইউনূসের সাফল্য যদি না থাকে। তো তারা যদি চেষ্টা করে যে ইউনূস সাহেবকে ডুবাবে, তাহলে তারা নিজেরাই সবার আগে ডুববে। রাইট। এখন কিন্তু মানে এনসিপি তো এক রকমের, তারা বলছে তারা শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবে না, তারা আগে গণভোট চায়। জামাতের সঙ্গে অনেক কিছুই তাদের মিল রয়েছে। অনেকে এরকম একটা অভিযোগ করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য জামাত এবং এনসিপি এখনো অতখানি প্রস্তুত নয়, তাদের আরেকটু সময় দরকার। সেজন্য তারা আসলে আরেকটু পরে গিয়ে নির্বাচন চায়, যেই কারণে তারা অনেক রকম তালবাহানা করছে। কিন্তু আমি সেই বিষয়টাতে যেতে চাই না। আমি বলতে চাই যে আজকে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের, তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না যদি গণভোট আগে অনুষ্ঠিত না হয় এবং 17 তারিখ মানুষ দেখতে পারবে। এটিকে তিনি হুমকি দিলেন। এটা তো এক প্রকার হুমকি বলা যায়, কারণ আপনি ওই যে সমস্ত হুমকি দামকে বারবার বলতেছি, যারা ওনারা যে হুমকি দামকে দিচ্ছেন, এগুলো ওনাদের ওই ঐক্যমত কমিশনের বৈঠকে শেষ করে দেওয়া উচিত ছিল। এটা বাইরে আসার কোনো দরকার নেই। আর বাইরে এসে যদি এইসব হুমকি দামকি দেবেন, তাহলে তো আর আপনাদের বৈঠকের দরকার ছিল না। আর সবাই যদি সব ইস্যুতে যদি একমত হয়ে যান, তাহলে তো এই আলোচনারই দরকার নেই। সরকার দিয়ে দিল, আপনারা বললেন যে এটা মানি, এটা মানি না, এইভাবে ভোট করে ফেলতেন, সেটা তো হয়ে যেত। যখন আপনারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, আবার আলোচনায় বসছেন, এবং 8 মাস ধরে এই আলোচনা চললো, এত কিছুর পরে এসে আবার এই অনিশ্চয়তা তৈরি করার কোনো দরকার নাই। এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বললেন, এটা তো গণভোটের সাথে তো সম্পর্কই নেই, জুলাই সনদের সম্পর্কই নেই, তাহলে এই সব তো আর কেন করা হবে?
হ্যাঁ, সেটাই। আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে বৈঠকটা ছিল, কেন এই বিষয়গুলি তারা উত্থাপন করলো? না, আমি বলছি যে জুলাই সনদ অন্য একটা জিনিস, আর গণভোট হচ্ছে আরেকটা জিনিস। এটার সাথে জুলাই সনদ গণভোট লেখা নাই। গণভোট তো এখানে বিষয় না। জুলাই সনদ নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্ত আমরা গণভোটে দিব কি না দিব সেটা ইচ্ছা। জুলাই সনদে তো আর সেটার বিষয় না যে এটা মানলে এটা, না মানলে এটা মানতে পারবে না, বা এটা মানলে এটা মানতে হবে। এই জন্য অনেকে মনে করে কি যে জুলাই সনদ নিয়ে এই যে এখন আমরা বিভিন্ন রকম ভিন্ন মত কিংবা অনৈক্য দেখছি, অনেকেই বলছেন যে এটি আসলে এক ধরনের নতুন নাটক, ঠিকই এটা স্বাক্ষর হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? স্বাক্ষর হওয়াতে আমার মনে হয় না এটা হবে না। আমার মনে হচ্ছে, আমি তো শুরুতে বললাম, যেটা স্বাক্ষর হওয়ার অন্যের বাদ দিয়েও হয়ে যেতে পারে, এবং স্বাক্ষর হবে, কারণ রাষ্ট্রীয় এরকম একটা আয়োজন করছে, এটা তো হতেই পারে। কিন্তু যে বিষয়টা নির্ভর করছে যে সেটা হচ্ছে ইলেকশনকে বানচাল করার কোনো চক্রান্ত আছে কিনা। কারণ জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন, যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করে, সে অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে, কিন্তু এখন চারমুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না, তাই না? এবং সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স, লাইসেন্স দেবে। যাও বাবা, তোমাদের কি দিয়েছে লাইসেন্স, তোমরা এখন যা ইচ্ছা করো। এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে, আমার কাছে লাইসেন্স আছে, আমিও কেন করব না এটা। এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায়। আমি আরো বহুদিন বলেছি, মানুষ চাঁদা দিতেও চায়, মানুষ যে চাঁদাবাজি করছে চাঁদা দিতেও চায়, কিন্তু মানুষ এই নিশ্চয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে, কয়জনকে দেবে। সবাই সে দাবি করে। এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না, মানুষ জীবন ধারণ করতে পারবে না, মানুষের চাকরি চলে যাচ্ছে, মানুষের খাবারের অভাব পড়ছে, মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে অভাব পড়েছে, মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে, শিক্ষার পরিবেশ নাই, সবকিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনূস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে। সে যেই হোক, সে জামাতের হোক, বিএনপির হোক, অন্য দলের হোক, ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে, কারো আপত্তি নাই। এখন অনেকেই অভিযোগ করছেন যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে, নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে। এই জন্য যত রকম ব্লু প্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম, এগুলো নাকি জামাত করে ফেলেছে, এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সোরে আসছে। আমি শিওর আপনার কানেও এরকম অভিযোগ গেছে। আচ্ছা, এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই, আমিও শুনছি, কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করবো না। আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন 17 তারিখে যদি তারা স্বাক্ষর না করে, তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনের যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না, তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায়। ওকে, এখন ভিন্ন পথে যে ক্ষমতায় যেতে চায় এরকমও একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আড়ি পাচ্ছে, এবং এনটিসিবি যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তারা যে ফোনে আড়ি পাততে পারতো, এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে। এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে, এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের, এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে। আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম কথা? এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে, এবং এই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই। উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন, সামনাসামনি রেকর্ড করেছেন, না এমটিএসসির মাধ্যমে, যেটা সরকারি গোয়েন্দা সংস্থা রেকর্ড করার যে অনুমতি আছে, সরকার তো আইন করে সেটা করেছে, যে কারো কল রেকর্ড করার আপনারা আমার সহায় করতে পারে, তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে? এটা তো ক্লিয়ার না। যদি মানে তার আগে আপনি জানেন যে নাহিদ ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টাদের বক্তব্য তাদের কাছে আছে, কারা কারা সেফ এক্সিট করতে চায়। বিষয়টা অনেক অ্যালার্মিং না? অবশ্যই অ্যালার্মিং। তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না। কিন্তু আবার এই সংস্থাটা যদি, আপনি যেটা বললেন, সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে, সেখানে যদি তাদের লোক থাকে, তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে, তাহলে তো এটা আবার অন্যায়। এটা যদি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয় যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না। কিন্তু আমি আবারও বলছি, আপনি তো শিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন, তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না। বাট
কালচার যদি মনে করেন, এটা তো একটা নিন্দনীয় কালচার। আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে? আর যদি রেকর্ড একেই থাকে, কোন সূত্রে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এবং জাতির জন্য সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, প্রকাশ করে দেন। মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই। আপনি তো জানেন যে এরকম সেই নিক্সন সরকারের পতন হয়েছিল আপনার এই ডেমোক্রেটিক পার্টির জন্য, আড়ি পাতার জন্য, রাইট? আপনার মনে আছে এই যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয়, তখন বিচারপতি নিজামুল হক, রাইট, তার অফিসের কম্পিউটারে কে বা কারা, অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে আড়ি পাতার ডিভাইস সেট করেছিল, যেটা দিয়ে যে স্কাই কেলেঙ্কারি নামে পরিচিত যেই ফোন আলাপা, যেটি নিয়ে খুব অনেক রকম ধূম্র জাল তৈরি হয়েছে। যাই হোক, এই তার মানে কি অনেকে অভিযোগ করছেন, অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আড়ি পাতার ইকুইপমেন্ট তাদের আছে, ওই টেকনোলজি তাদের যেমন আছে, তারা ইংল্যান্ড থেকে ট্রেনিংও নিয়ে এসেছে। আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা। না, আমি জানি না, আমি এগুলো কমেন্টও করতে পারবো না। বাট স্কাইপ বা স্কাইপ যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে হয়েছিল, সেটা তো একটা বড় ধরনের কেলেঙ্কারি। সেটা তো জামাত করেছে না কে করেছে, তার থেকেও বড় কথা যিনি এই রায় লিখছিলেন তিনি কেন এই ধরনের রায় করছিলেন, সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন, বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপ এসেছিল, সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না। তো আমি শুধু যারা করেছে তাদের মিস্টেক করছেন, সেটি কোনো খারাপ আলোচনা ছিল না। না, অবশ্যই সেটা খারাপ আলোচনা ছিল। কারণ হচ্ছে যে আপনি আপনার রায় কেন আরেকজনকে লিখে দিতে বলবেন? আপনি তো একজন বিচারপতি। বলেননি তো, উনি তো যুদ্ধাপরাধী, আমার মনে আছে কি জিয়া করিম সম্ভবত, তিনিও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একজন শিক্ষক বা গবেষক, খুবই উচ্চ পদে আছেন। তো তিনি তার সঙ্গে পরামর্শ করছিলেন, ওখান থেকে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। যাই না, অনেকদিন আগের বিষয়। আপনি এই বিতর্কটা আমি মানে যেটা হয়ে থাকুক, আমি বলবো যে উনি পরামর্শ নিতে পারেন না। উনি কেন পরামর্শ নেবেন? উনি বিদেশি একজনের কাছ থেকে কেন পরামর্শ নেবেন?